নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। উইথ সুমনার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘর সাজানোর কিছু আইডিয়া। মানে সব সময় যে দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে তা কিন্তু একদমই না। খুব সাধারণ এবং বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা আমাদের ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তো সেই রকমই আমি কিছু আমি যেভাবে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আশা করব এই ভিডিওটা দেখে তোমরা হয়তো কোনো রকম টিপস পেয়ে যাবে, যে তোমারও এরকম ফেলে রাখা জিনিস কিংবা বাড়িতে এমন কিছু আছে যেটা দিয়ে তোমরাও সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখতে পারো। আমার কিন্তু বাড়িতে খুব বেশি দামি দামি কিছু নেই ঘর সাজানোর জন্য। সাধারণ আমার সাধ্যের মধ্যে যেরকম হয় আর কি, আমি যেরকম জোগাড় করতে পারি সেসব জোগাড় করেই আমার ঘরটাকে সাজিয়েছি। আমি নিজে বেকার মানুষ, তো বেকার মানুষের হাতে খুব সামান্যই পয়সা থাকে। তো সেই সব একটু একটু করে জুড়ে জুড়ে ধীরে ধীরে তিল তিল করে আমি আমার সংসারটাকে সাজিয়েছি। এই যে দেখছো যে ল্যাম্পটা আমি বসিয়েছি, যেটার উপরে দেখতেই পেলে এটা একটা কৌটো, আর এটাতে আমি সারা বছরের হলুদ স্টোর করে রাখি। আর এটাকে না রান্নাঘরে রাখার মতো সেরকম জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আর তাছাড়াও আমাকে টেবিল ল্যাম্পটা রাখার জন্য একটা হাইট দরকার ছিল, তো আমার কাছে সেরকম টুল সেরকম কিছু নেই। তো ভাবলাম এটাকেই ইউজ করে ফেলি আর টেবিল ল্যাম্প রাখার জন্য। আর আমার যে ওয়ারটাকে দিয়ে আমি এটাকে ঢেকেছি সেটা আমার বিয়ের একটা বেড কভারের সেটের ওয়ার, আর দারুণ ওয়ারটা দেখতে। ক্যামেরায় বালিশের ওয়ারের সৌন্দর্যটা অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওই পাশটা আমি সাজিয়ে রাখলাম। আর টেবিল ল্যাম্পের পাশে যে জায়গাটায়, ওটাতে সাধারণত আমার একটা এরিকা পাম্প থাকে। তো আজকে একটু চেঞ্জ করে ওখানে একটা স্নেক প্ল্যান্ট রাখলাম। আর এই যে দেখছো এটা একটা ট্রাঙ্ক, এটা আমার না, এটা আমার এক বোনের। ও হোস্টেলে থাকতো, তো হোস্টেলে কিছুদিন থাকার পরে ওর আর ভালো লাগেনি, তো আমার বাড়িতেই ছিল বেশ কিছুদিন। তো তখন ও এটা নিয়ে এসেছিলো আর নিয়ে যায়নি। তো আমি ওকে অনেকবার বলেছি তুই এটা নিয়ে যায়নি। তো ট্রাঙ্ক জিনিসটা দেখতে বড্ড খারাপ লাগে। তো আমি সেই জন্য ওর উপরে একটা তোষক পেতে, একটা চাদর বা যে কোনো যা আমার থাকে এক এক সময় এক এক রকম পাতি পেতে তার উপরে কিছু প্ল্যান্ট রেখে দিয়েছি। আর প্ল্যান্টগুলো কিন্তু আমার সমস্ত সব কিছুই ভাঙা কাপ কিংবা কোনো রকম বয়েম, যেগুলো আর কি ঘিয়ের বয়েমগুলো হয় না, ও ঘিয়ের বয়েমে একটু সাজিয়ে গুছিয়ে আমি অনেকগুলো প্ল্যান্ট কাটিং এখানে রেখেছি। প্ল্যান্ট কাটিং কিন্তু ঘর সাজানোর জন্য ভীষণ ভালো, আর খুব বেশি কেয়ারও করতে হয় না। প্ল্যান্ট কাটিংয়ের জন্য জাস্ট সপ্তাহে একদিন করে জল পাল্টাও, ব্যাস, তাতেই কিন্তু ঘরের সৌন্দর্য অনেক অনেক গুণ বেড়ে যায়। যে কোনো নামি দামি শোপিসের থেকেও কিন্তু অনেক বেশি কার্যকারী এই প্ল্যান্ট কাটিংটা। আর এই যে কাপগুলো দেখছো, এই কাপটা তোমরা বহুবার দেখেছো আমাকে আমার ব্লগে, আমি চা খাই ওই কাপটাই। কিন্তু এখন আপাতত কাপটা ভেঙে গেছে বলে আমি ওইটাকে একটা প্ল্যান্ট লাগিয়েছি, ছোট্ট একটা প্ল্যান্ট। ওটা কিন্তু কাটিং এনে ওটা কিন্তু সয়েলে আছে। আর এই যে বললাম না, এরিকা পাম্পটা একটু সরিয়ে দিয়েছি, সরিয়ে আমি এইখানটায় রেখেছি। এরিকা পাম্পের এখনও একটা কোনো স্ট্যান্ড আমি জোগাড় করতে পারিনি। আমি দেখছি অনলাইনে যেরকম ভালো লাগবে আমি সেই অনুযায়ী এনে এখানে বসাবো। যে কোনো জিনিস কেনার আগে আমি ভেবে নিই সেই জিনিসটা কোথায় রাখবো। কিনে তারপর ভাবি না, কেননা কিনে যদি ভাবি তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। যে তখন হয়তো দেখা গেল জিনিসটা দেখতে সুন্দর কিন্তু আমার বাড়িতে এসে সেটাকে মানাচ্ছে না, যেহেতু কোনো রকম প্রপার কোনো জায়গা নেই। তো অনেক ভেবে চিন্তে দেখছি যে কি আনা যায়। তারপরে বাজেটটাও ব্যাপার আছে একটা। সব সময় নামি দামি জিনিস দিয়েই যে তোমাকে ঘর সাজাতে হবে এমন কোনো মানে নেই। নিজের হাতের ছোঁয়া, নিজের পার্সোনাল টাচ যদি কোনো ঘরের মধ্যে থাকে, সে ঘর যেমনই হোক না কেন তার সৌন্দর্যই কিন্তু আলাদা। অন্যের চোখে আমি বলতে পারবো না, তবে আমার চোখে আমার বাড়িটা বেস্ট। যেহেতু সব জায়গায় আমার হাতের ছোঁয়া আছে, এই পুরো সংসারটা আমি নিজে তিল তিল করে গড়ে তুলেছি। আর প্রতিনিয়ত আরও চেঞ্জেস আনছি যে কিভাবে কি ভালো হয়। তারপরে কি বলো তো, কিছুদিন পর পর যদি একটু জিনিসপত্র ওলট পালট করা যায় তাহলে কিন্তু ঘরের লুকটা একদম নতুন নতুন লাগে, ভালো লাগে দেখতে, একঘেয়েমিটা কেটে যায়। বড় বড় জিনিস যেমন আলমারি, খাট, এইগুলো তো চেঞ্জ করা সম্ভব না। বক্স খাট কখনোই সম্ভব না, 4-5 জন লেগে যাবে, আর আমার সে করে দেওয়ার মতো লোকও নেই। আর আমি সেটা চাইও না, কারণ অনেক ভেবেচিন্তে খাটগুলো প্লেস করেছি। ছোটোখাটো জিনিসগুলো যদি একটু এদিক ওদিক করা যায় তাহলে কিন্তু ঘরবাড়িগুলো খুব সুন্দর গোছানো থাকে।
তো বন্ধুরা অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর এখন চলে এসেছি সকালবেলা তোমার টিফিন করার জন্য। মেয়ের জন্য করে দিচ্ছি 2টো পরোটা, 2টো না, ও খাবে একটা, কিন্তু রাত্রে আমার যেহেতু আটা মাখা ছিল তো আর একটা আবার ফেলে রাখবো, তাই আমি আবার 2টো করে নিলাম। নিয়ে একটু সর্ষের তেলে ভাজলাম। আর আমি বাচ্চাদের সাধারণত ঘি, সর্ষের তেল এইগুলোরই খাইয়ে থাকি, সাদা তেল খুব কম খাওয়াই। যেহেতু স্পেসিফিক্যালি ওর জন্য করা হচ্ছে সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটা আমি তুলে রাখছি, আর একটা ওকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। কি বলো তো, আমার মেয়ে হাত দিয়ে তুলে খেতে পারে, কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে না। হয়তো খেতে গেলে হয়তো 2 হাত লাগাবে বা বলবে যে আমি খাবো না, তো সেই জন্য ছোট্ট ছোট্ট করে একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম। বায়না ধরেছে সকালবেলা দুধ খাবো না, আমি পরোটা খাবো, সাথে একটু খাবো তোমার সস, টমেটো সস ওর দেখছি ভীষণ প্রিয় হয়েছে এখন। আর টমেটো সসটা না খাওয়াটা একদমই ভালো না, বিশেষ করে ব্রেকফাস্টে বাচ্চাদের একেবারেই উচিত না, কিন্তু মাঝে মধ্যে তো একটু দিতে হয়, ওদের আবদার একটু রাখতে হয়, রোজ তো দুধ খেতে চায় না। তো দিয়েছি, খাচ্ছে, আর আমাকে বলছে যে তুমি আমাকে এগরোল কেন করে দিলে না। আমার কিন্তু আগে মাথায় আসেনি যে এগরোল করে দিতে হবে, পরে যখন ও বললো তখন আমার মাথায় এসে, তাই তো এগরোল করে দিলেও তো হতো, কারণ ও মাঝে মধ্যেই সকালবেলায় এগরোল খেতে চায়। যখন ওর জন্য এগরোল করা হয় তখন কিন্তু খুব বেশি কিছু দিই না, খুব সাধারণভাবে তৈরি করি, অল্প তেলে, যাতে বাচ্চারা খেয়ে হজম করতে পারে সেরকম। ও একা একা খাচ্ছিল, ততক্ষণে আমি কিছু টুকটাক কাজ করে নিয়েছি। আর একটু পরে আমার স্নান করার ইচ্ছে ছিল, কিন্তু কি বলো তো, আর বাথরুমে গিয়ে আমি কি করেছি, কল খুলেছি আর শাওয়ারটা খুলে গেছে ভুল করে, আর আমি পুরো ভিজে গেছি। সেই জন্য আরও তাড়াতাড়ি করে আমাকে সমস্ত সব জামা কাপড় ছেড়ে একেবারে ভাবলাম যে তাহলে স্নান করে আসি। তো স্নান করে এসেছি। আসলে আমি গিয়েছিলাম জামা কাপড় ভেজাতে, তো জামা কাপড় ভিজিয়ে রেখে বাদ বাকি আরও কিছু কাজ বাকি আছে সেইগুলো করে তারপরে একেবারে কেচে স্নান করব, কিন্তু সেটা আর হলো না, আর পুরো ভিজে গেলাম। মানে একটু সেজে গুজে নিচ্ছে আর কি, একটু টিপ, সিঁদুর। আর সিঁদুর পরতে আমার সব থেকে বেশি ভালো লাগে, আমার মনে হয় আমার মুখের মধ্যে একটা লাল টিপ ছোট্ট আর সিঁদুর, এই দুটোই খুব ভীষণ ভালো মানায়। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে ভাবছি যে কিছু একটা করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বেশি রান্না করতে আমার একদম ইচ্ছে করছে না আজ। তা ভাবলাম যে পোলাও করি আর আলুর দম করি, তাহলে সবাই ভালো খাবেও আর তাড়াতাড়ি হয়েও যাবে, খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না। তো সেই জন্য বেশি বেশি করে একটুখানি চাল নিলাম। এখানে নিয়েছি তোমার গোবিন্দভোগ চালটা একটু ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তারপরে একটু ভিজিয়ে রাখবো। আর চাল ধোয়ার না একটা নিয়ম আছে, যেটা আমি আগে জানতাম না, চাল ভিজিয়ে রাখা। এই পদ্ধতিটা আমি কোথাও একটা পড়েছিলাম বোধহয়, বা কোথাও একটা টিভিতে হয়তো দেখেছিলাম। তো চালটাকে প্রথমে তো ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে মানে চাল যতটা ঠিক ততটাই জল দিতে হবে, মানে খুব বেশি জল দেওয়া যাবে না। দেখো যতটা চাল আছে তার ঠিক একটুখানি উপরে পর্যন্ত আমি জল দিয়েছি, এতে দেখবে খুব তাড়াতাড়ি চালটা জল টেনে নেবে আর খুব ভালোভাবে চালটা ভেজা হবে। তো এভাবে ভিজিয়ে রাখলাম, রেখে যেরকম এমনি বাসন্তী পোলাও করে তো সেরকমভাবেই করব। আর চালটাকে ভিজিয়ে রেখে তারপর আমি বাদবাকি কাজগুলো করতে এলাম। এইখানটা আমার প্রতিদিনকার কাজ, এই জায়গাগুলো একটু ঝেড়ে পোছে নেওয়া, কারণ এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, কেন আমি জানি না, অন্যান্য ঘরের তুলনায় এইখানটাই না বেশি পরিমাণে ধুলো পড়ে। তো এখন এগুলো একটুখানি কাপড় দিয়ে সব ঝেড়ে টেড়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই জায়গাটা বেশি আলো বলে বেশি বোঝা যায় না, আমি যে বুঝতে পারি না যে কেন এখানে বেশি ধুলো পড়ে। যাই হোক, সমস্ত সব কাপড় দিয়ে ধুলোগুলো ভালো করে মুছে নিই। আর আমার এই টিভির টেবিলটার পাশে আমার একটা তোমার সিঙ্গোনিয়ামের পট থাকে, অনেকটা বড়, আর তোমরা হয়তো অনেকেই দেখেছো। সকালবেলা ওটাকে রোদ্রে দিয়ে এসেছি, কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, একটু রোদ্দুর পাচ্ছিল না, তো জল দিয়ে তারপরে রোদ্রে দিয়ে এসেছি। আমি বেশিরভাগ দিনই যেদিন জল দিই সেদিন একটু রোদ্রে রাখি জানলায়, যাতে করে গাছটা একটু ভালো আর কি গ্রোথ হয় গাছগুলোর। আর তারপর দেখো আমি সমস্ত সব মুছে টুছে নিয়ে এসে এখানে যেরকম কড়াই পনির করে না সেই রকম স্টাইলে এই তোমার আলুর দমটা করছি। তেলের মধ্যে কিছুটা বাদাম আর শুকনো লঙ্কা, তোমার পেঁয়াজ, রসুন সমস্ত সব দিতে হবে। আমার কাছে এই মুহূর্তে পেঁয়াজ নেই বলে আমি পেঁয়াজ রসুনটা দিইনি, আদা আর বাদাম দিয়েছি আর লঙ্কা দিয়েছিলাম। আর এখানে আমি তেলে দিয়েছি বেশ খানিকটা তোমার রসুন, তারপর যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো পেস্ট করে রেখেছি, রেখে তারপর
ভালো করে এখানে আমি একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আসলে এই রান্নাটা না একটু কষালে বেশি করে বেশ ভালো লাগে, যেহেতু স্পেশাল রান্না তো একটু কষানো, একটু তেল ঝাল খাওয়া যেতেই পারে। কষাতে কষাতে মাঝখানে আমি এখানে চলে এসেছি আমার পোলাওটা দেখব, আর পোলাওটা একটু নেড়ে চেড়ে নেবো। হ্যাঁ, আর যখন আমি পোলাওয়ের চাল ভাজি তখন কিন্তু নুন, হলুদ, তোমার চিনি সমস্ত সব দিয়ে দিই। আর সাথে কিন্তু আমি একটুখানি আদা কুড়ানোও দিয়েছি, যেহেতু বাসন্তী পোলাওতে কিন্তু অবশ্যই আদা কুড়ানোটা দেওয়া হয়। তো দিয়ে তারপর আমি একটুখানি যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল নিয়েছি এখানে জল, ফুটন্ত জল নিয়ে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাজু কিশমিশ দিয়ে নিতে পারো, কিন্তু আমার ছেলে মেয়েরা কোনো তরকারিতে বা পায়েসে বলো যা বলো কাজু কিশমিশ খায় না, তো আমি সেই জন্য দিই না। ওরা আলাদা খায়, কিন্তু তরকারির মধ্যে দিলে আর খায় না। তো ফিরে আসলাম এখন আলুর দমে এখানে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, হালকা উষ্ণ গরম জল। এবার এটাকে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নিলেই কিন্তু রেডি। আর এই দেখো আমার মেয়েকে আমি খেতে দিচ্ছি, এখন আমরা দুপুরের খাবার খাবো। আর সেই সাথেই আজকের ব্লগটা শেষ করব। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটাতে আশা করব তোমরা কোনো না কোনো আইডিয়া নিশ্চয়ই পেয়েছো। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা হচ্ছে এখানে আমার কিছু করার নেই, আমাদের পাশেই ঠিক পাশেই বাড়ি হচ্ছে। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।